গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের বাংলা ব্যাকরণ অর্থাৎ ভাষা পাঠের প্রথম অধ্যায়টি আমরা পড়ছিলাম, অর্থাৎ ধ্বনি ধ্বনি পরিবর্তন। তো এই অধ্যায়ের স্বরধ্বনির শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা লাস্ট আলোচনা করেছিলাম, তাই তো? তো সেই স্বরধ্বনির শ্রেণীবিভাগের পরবর্তী অংশ, কিংবা বলতে পারো ধ্বনি ও ধ্বনি পরিবর্তন এই অধ্যায়ের সেই পরবর্তী অংশ নিয়ে আজ আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। তো স্বরধ্বনির শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা আহ বেশ কিছুক্ষণ আলোচনা করেছিলাম। তো সেই যে মূল যে আলোচনা, সেটার একটা রেখচিত্র তোমাদের সামনে তুলে ধরেছি। তো সেটা যে বিস্তারিত ভাবে ছিল, আর এটা সংক্ষেপ। তো এই ছকটা তোমাদের মনে রাখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের কোনো স্বরধ্বনির বা ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে এটা খুব কাজে লাগবে, এবং এটা তোমাদের মনে রাখার একটা ট্রিক্সও বলতে পারো। হুম তো দেখো, এই একটা ছকের মধ্যে স্বরধ্বনির সবগুলোই রয়েছে। হুম এবং কোনটা কিভাবে পরিবর্তন হচ্ছে সেগুলোও বোঝা যাবে। দেখো, যে ৭টা স্বরধ্বনি আমরা পড়ছিলাম, যে সেগুলোর মুখবিবরের আয়তন অনুযায়ী কিভাবে পরিবর্তন হয়, তারপর ঠোঁটের আকার পরিবর্তনের ক্ষেত্রে কিভাবে পরিবর্তন হয়, কিংবা জিভের আহ, যে নড়াচড়া, সেক্ষেত্রেও কিভাবে পরিবর্তন হয়, সেগুলো আমরা আলাদা আলাদা হিসাবে শিখেছি। তো এখানে সেগুলো একসাথে রয়েছে এবং একটি ছকের মধ্যেই রয়েছে। দেখো, যে ৭টা কি কি: হস্যই, হস্যৌ, এ, ও, এ, অ, আ, তাই তো? তো এই ৭টা দেখো একটা ছকে আছে। একটা, দুটো, তিনটে, চারটে, চারটে দাগ মনে রাখবে। তো প্রথম সারিতে হস্যই আর হস্যৌ রয়েছে। প্রথমে দেখো, দুটো পার্ট করা, একটা ডান দিক একটা বাম দিক। ডান দিকের গুলো দেখবে সব একই একই রকম, বাম দিকের গুলোও দেখবে প্রায় একই একই রকম। হুম মানে ঠোঁটের আকার বা মুখ বিবরের আয়তন। হুম তো দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। তো প্রথমে দেখো হস্যই। তো হস্যই কিভাবে ধ্বনি পরিবর্তন হয় বা কিভাবে ঘটছে দেখো। হস্যই, এটা যখন আমরা উচ্চারণ করছি, উচ্চারণের সময় আমাদের ঠোঁটের আকার কিরকম হচ্ছে। হস্যই দেখো একটু প্রসারিত হচ্ছে। তো এখানে কি কি হচ্ছে, মানে মুখ বিবরের আয়তন, জিভের যে পরিবর্তন ঘটছে, সেটা সবগুলো কিন্তু করে লেখা আছে। হ্যাঁ, এইগুলোই তোমাদের মেনলি মনে রাখতে হবে। তো কি বললাম, যে হস্যই, এটাকে যখন উচ্চারণ করছি তখন জিভের সরি ঠোঁটের আকার কিরকম হচ্ছে। হস্যই প্রসারিত হচ্ছে। তো দেখো প্রসারিত রয়েছে। তারপর হস্যই যখন উচ্চারণ করছি, তখন জিভের অবস্থান মুখবিবরের মধ্যে কোন জায়গায় থাকছে। হস্যই, জিভের অগ্রভাগ দেখো সামনের দিকে এগিয়ে আসছে, তাই না? হস্যই, তোমরা নিজেরাও দেখো। তো যেহেতু সামনের দিকে আগিয়ে আসছে, তাই জন্য সেটা সম্মুখ। সম্মুখ মানে তো সামনে, তাই তো? আর পশ্চাৎ মানে পেছনে। তো সেই অনুযায়ী তো এদের নামকরণ করা হয়েছে। তারপর দেখো, হস্যই যখন উচ্চারণ করছি, জিভের অগ্রভাগ সেটার উঁচুর দিকে রয়েছে নাকি নিচুর দিকে রয়েছে, অর্থাৎ উচ্চ নাকি নিম্ন, সেটাও এখানে ম্যাটার করছে। তো দেখো, হস্যই যখন উচ্চারণ করলাম, অগ্রভাগটার দিকে খেয়াল রাখবে। হ্যাঁ, যে হস্যই, জিভের অগ্রভাগটা দেখবে উঁচুর দিকে রয়েছে, তাই না? তো সেজন্য এটা উচ্চ। এরপর মুখবিবরের আয়তন অনুযায়ী, হস্যই যখন উচ্চারণ করছি, মুখবিবরের আয়তনটা কিরকম থাকছে, যে সংবৃত থাকছে নাকি বিবৃত থাকছে। হস্যই, হস্যই মুখটা কি হচ্ছে না, আয়তন কম থাকছে, তাই তো? এবং সব থেকে কম থাকছে, তাই জন্য এটা সংবৃত। তো সেই যে কতগুলো ভাগ ছিল,
যে ঠোঁটের আকার অনুযায়ী বা জিভের অবস্থান অনুযায়ী বা মুখবিবরের আয়তন অনুযায়ী যে ভাগগুলো ছিল এই স্বরধ্বনিগুলির, সেটার একটা লাইনের মধ্যে তোমাদেরকে বলা হচ্ছে। এবং এটা সব থেকে শর্ট ট্রিক্স, হ্যাঁ, যেটা তোমাদের মনে রাখতে খুবই সুবিধা হবে। তো হয়ে গেল হস্যই। তাহলে হস্যই প্রসারিত, সম্মুখ, উচ্চ, সংবৃত। ঠিক আছে। এবং দেখো, এরপরে দেখো কি আছে, হস্যৌ, তাই তো? এই লাইনেই হুম, ডান দিক বাম দিক, হস্যই হস্যৌ। তো এবার হস্যৌটা দেখা যাক। হস্যৌ, এটা যখন উচ্চারণ করছি আমরা, ঠোঁটের আকার কিরকম হচ্ছে? হস্যৌ, প্রথমে ঠোঁটের আকার দেখো কি হচ্ছে, ঠোঁটটা কুঁচকে যাচ্ছে, তাই তো? এটা ছোট্ট হয়ে আসছে। তো এটা কি হচ্ছে? কুঞ্চিত হচ্ছে, তাই এটা কুঞ্চিত। তাহলে এটা ঠোঁটের আকার অনুযায়ী এটা কুঞ্চিত। এরপর আসছে পশ্চাৎ, অর্থাৎ জিভের অবস্থান। হুম, তো হস্যৌ যখন উচ্চারণ করছি আমরা, জিভের অবস্থানটা লক্ষ্য করো, কোথায় যাচ্ছে? হস্যৌ, জিভটা দেখো পিছনের দিকে সরে যাচ্ছে, তাই না? যেহেতু পিছিয়ে যাচ্ছে, পিছনের দিকে যাচ্ছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে পশ্চাৎ। হুম? উচ্চ, উচ্চটা বলতে কি বোঝাচ্ছে? হস্যৌ, জিভের অগ্রভাগ, জিভের অগ্রভাগের অবস্থান অনুযায়ী এটা নামকরণ হচ্ছে। তো হস্যৌ, দেখো জিভের অগ্রভাগটা উঁচুর দিকে উঠে থাকছে, হুম, সেজন্য এটা উচ্চ। হস্যৌ, এটার মুখবিবরের আয়তন অনুযায়ী কিরকম পরিবর্তন ঘটছে। হস্যৌ, মুখবিবরটা কি হচ্ছে? সব থেকে আয়তন কম থাকছে, তাই না? সেই জন্য এটা সমৃদ্ধ। তো দেখো, এক লাইনে দুটো, এই এই ছকটাই মনে রাখতে হবে, একদম যেখানে যেখানে যে আছে সেই অনুযায়ীই মনে রাখতে হবে। তো এখানে হস্যই, এখানে হস্যই, তো একই একই রকম দেখো, একটা প্রসারিত, সম্মুখ, উচ্চ, সংবৃত। হস্যই, হস্যও কি হচ্ছে? শুধু ঠোঁটের আকারটা পরিবর্তন হচ্ছে, কি হলো? কুঞ্চিত। বাদ বাকি দেখো পশ্চাৎ, জিভের জিভটা পিছনের দিকে গেছে, সেজন্য এটা পশ্চাৎ হলো। তাছাড়া এই এই মুখের মুখবিবরের আয়তন সেটা একই থাকছে, সংবৃত, এটাও সংবৃত। ঠিক আছে, এরকম ভাবে মনে রাখতে হবে। তারপর দেখো এ, এ স্বরধ্বনিটা যখন আমরা উচ্চারণ করছি, তখন আমাদের ঠোঁটের আকার কিংবা জিভের অবস্থান, মুখবিবরের আয়তন কিরকম থাকছে, বা সেই ধ্বনি পরিবর্তনটা কিভাবে ঘটছে, সেটাও এখানে এক লাইনে লেখা আছে। ঠিক আছে, সবগুলো একসাথে। তো দেখো, এ যখন উচ্চারণ করছি, কি হচ্ছে? ঠোঁটের আকার কিরকম হচ্ছে? এ, ঠোঁটটা ছড়িয়ে পড়ছে, অর্থাৎ প্রসারিত হচ্ছে, তাই এটা প্রসারিত। হুম, তারপর দেখো জিভের অবস্থান, জিভের অবস্থান কেমন থাকে? এ, জিভটা সামনের দিকে আগিয়ে আসছে, তাই তো? সেজন্য এটা সম্মুখ। হুম, এরপর দেখো জিভের যে অগ্রভাগ, হ্যাঁ, বা জিভ উঁচুতে নাকি নিচুতে, সেটার অবস্থান অনুযায়ী নামকরণ হচ্ছে যে এ, এ, এ কি হচ্ছে? জিভের অগ্রভাগটা একটু উঁচুতে থাকছে, হুম, একটু উঁচু, আর সেই জন্য এটার নাম উচ্চ মধ্য, অর্থাৎ উচ্চ মধ্য স্বরধ্বনি। এরপর আসছে মুখ বিবরের আয়তন। এ কি হচ্ছে? মুখবিবরটা বা মুখবিবরের আয়তনটা কিরকম থাকছে? তুলনামূলক কম থাকছে, তাই তো? যে হর্ষই, হর্ষৌ যেরকম মুখবিবরের আয়তন একদম ছোট্ট ছিল বা সংবৃত ছিল, সব থেকে কম ছিল, এটা যখন আমরা উচ্চারণ করছি মুখবিবরের আয়তন তুলনামূলক কম থাকছে, অর্থাৎ সেই হর্ষই হর্ষৌয়ের থেকে একটু বেশি থাকছে, তাই না? সেজন্য তুলনামূলক কম বলা হচ্ছে। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে অর্ধ সংবৃত। হুম, তাহলে এর যে সমস্ত ভাগগুলো করা হয়েছিল, যেগুলো আলাদা আলাদা ভাবে তোমরা শিখলে, সেটার
এক লাইনে একটা শর্টকাট কি হচ্ছে তাহলে, এর ধ্বনি পরিবর্তন কিভাবে ঘটবে, বা এর স্বরধ্বনির অবস্থানগুলো কি রকম, না প্রসারিত, সম্মুখ, উচ্চ মধ্য আর অর্ধসংবৃত। হুম। এরপর দেখো এর যে যে লাইনে রয়েছে সেই লাইনে কে আছে, আর ও আছে। ঠিক। তো ও কি হচ্ছে, এর অবস্থান কিরকম থাকছে, এর ধ্বনি কোন কোন অবস্থানে থাকছে দেখো। প্রথমে আসছে কি ঠোঁটের আকার অনুযায়ী, রাইট? তো কুঞ্চিত হচ্ছে কেন দেখো, ও ও যখন উচ্চারণ করছি ঠোঁটটা কি হচ্ছে, কুঁচকে যাচ্ছে, অর্থাৎ কুঞ্চিত হচ্ছে, তাই ও কুঞ্চিত স্বরধ্বনি। এরপর আসছে জিভের আকার বা জিভের অবস্থান অনুযায়ী। তো ও যখন উচ্চারণ করছি জিভটা কিরকম থাকছে দেখো, যে সামনের দিকে আগিয়ে থাকছে নাকি পিছনের দিকে পিছিয়ে থাকছে। ও জিভটা দেখো একটু পিছনের দিকে যাচ্ছে না, তো সেজন্য এটা কি হবে, পশ্চাৎ, ও পশ্চাৎ স্বরধ্বনি। এরপর জিভের উচ্চ নিম্ন অবস্থান কিরকম থাকছে, ও ও দেখো জিভটা হালকা উপরের দিকে উঠে থাকছে, সেজন্যই এটাকেও উচ্চ মধ্য স্বরধ্বনি বলা হয়। হুম? এবার আসছে মুখবিবরের আয়তন অনুযায়ী। তো ও উচ্চারণ করো, ও কি হচ্ছে, মুখবিবরের আয়তন তুলনামূলক কম থাকছে। হ্যাঁ, তুলনায় কম থাকছে, একেবারেও কম নেই আর একেবারেও বেশি নেই, তাই এটাকে বলা হচ্ছে অর্ধ সংবৃত, তুলনায় কম থাকছে, এর মতোই ও। হুম। তো এটাও তাহলে কি থাকছে, কুঞ্চিত, পশ্চাৎ, উচ্চ মধ্য আর অর্ধ সংবৃত। ঠিক আছে। তারপর দেখো আবার তৃতীয় নম্বর লাইনে এ এ স্বরধ্বনি কিভাবে উচ্চারিত হচ্ছে অবস্থান অনুযায়ী। তো প্রথমে আসছে ঠোঁটের আকার অনুযায়ী, কি থাকছে, এ এ যখন আমরা উচ্চারণ করছি ঠোঁটটা কি থাকছে, ঠোঁটের আকার, ঠোঁটটা ছড়িয়ে পড়ছে বা প্রসারিত হচ্ছে, তাই তো, তাই এটা তাহলে কি হয়ে যাচ্ছে, ঠোঁটের আকার অনুযায়ী এটা প্রসারিত স্বরধ্বনি। হুম। এরপর আসছে জিভের অবস্থান অনুযায়ী এর উচ্চারণ কিরকম, বা অবস্থান, এ এ জিভের অবস্থানটা খেয়াল করো, কি হচ্ছে, জিভটা সামনের দিকে আগিয়ে আসছে, তাই তো, তাই এটা হবে সম্মুখ স্বরধ্বনি। হুম? এবার জিভের উচ্চ নিম্ন অবস্থান, এ কি হচ্ছে, কিছুটা নিচে থাকছে, তাই না, যে সেজন্য এটাকে নিম্ন মধ্য বলা হবে, যে খুব একটা উপরেও নয় আর একদম নিম্নেও নয়, অর্থাৎ নিচুতেও নয়, তাই এটাকে বলা হবে নিম্ন মধ্য, নিচুতে, একটু নিচুতে। হুম। তাহলে এটা নিম্ন মধ্য স্বরধ্বনি। এবার আসছে মুখবিবরের আয়তন, এ এ কি হচ্ছে, যে তুলনায় বেশি থাকছে, তাই না। দেখো এই যে আগে যেগুলো দেখলে যে হর্ষই, এ, তারপর এ, দেখো ধীরে ধীরে মুখবিবরের আয়তনটা বাড়ছে, হর্ষই একেবারে সংবৃত, মানে মুখবিবরের আয়তনটা একদম কম, তাই এটা সংবৃত। এ তুলনায় কম, তাই এটা অর্ধ সংবৃত। এ মানে একটু বেশি, অর্থাৎ তুলনায় বেশি, খুব বেশি নয়, একটু বেশি, তাই তুলনায় বেশি বলা হয়, তাই এ স্বরধ্বনিটা তাহলে কি হবে, অর্ধ বিবৃত স্বরধ্বনি, তাই তো। তাহলে এ কি হচ্ছে, প্রসারিত, সম্মুখ, নিম্ন মধ্য আর অর্ধ বিবৃত। হুম? এই লাইনে আর কে আছে, অ। ঠিক। তো অ উচ্চারণ কিভাবে হচ্ছে, প্রথমে ঠোঁটের আকার অনুযায়ী কি হচ্ছে, অ ঠোঁটটা কুঞ্চিত হচ্ছে একটু, অ, তাই না, গোল হয়ে আসছে, কুঞ্চিত হচ্ছে, তাই এটাও কুঞ্চিত স্বরধ্বনি। হুম? অ জিভের অবস্থান কোথায় থাকছে দেখো, অ জিভটা পেছনের দিকে পিছিয়ে যাচ্ছে, তাই এটাকে কি বলা হবে, পশ্চাৎ, পশ্চাৎ স্বরধ্বনি। এবং জিভের ওই ঊর্ধ্ব নিম্ন কি হচ্ছে দেখো, অ
যে এটাও দেখো একদম নিচেও নয় আর উপরেও নয়, যে হালকা নিচু, তাই তো? সেজন্য এটাকে কি বলা হবে? নিম্ন মধ্য। ওটা যেমন উচ্চারণ করার সময় জিভটা একটু উঁচুতে থাকে, হালকা উঁচুতে থাকে, তাই উচ্চ মধ্য। আর হালকা নিচুতে থাকে, তাই নিম্ন মধ্য। হুম? আর নিম্ন মধ্য স্বরধ্বনি ঠিক আছে? এবার আসছে মুখবিবরের আয়তন। মুখবিবরের আয়তন অনুযায়ী কি হচ্ছে? অ, যে তুলনায় বেশি থাকছে, মুখবিবরের আয়তন তুলনামূলক বেশি, তাই তো? দেখো এখানেও একই রকম ভাবে হর্ষ উ কি হচ্ছে? একদম সবচেয়ে কম থাকছে মুখবিবরের আয়তন, তাই তো? ও তুলনায় কম থাকছে ও। অ একটু দেখো একটু বেশি থাকছে না? তাই এটাকে কি বলা হবে? অর্ধবিবৃত স্বরধ্বনি। হুম? তাহলে কি হচ্ছে? কুঞ্চিত, পশ্চাৎ, নিম্ন মধ্য আর অর্ধবিবৃত। এবার আসছে শেষ স্বরধ্বনি, এটা হলো আ। হুম? আ উচ্চারণে কি হয়? যে জিভের ঊর্ধ্বনিম্ন অবস্থানটা এখানে দেখানো হয়। যে জিভটা দেখো এক্কেবারে তলায় ঠেকে আছে, নিচে, তাই তো? আর নিচে হলে কি হয়? নিম্ন। নিম্ন মানেই তো নিচে। তো কি হচ্ছে? এটাকে কি বলবে? নিম্ন। আর কি হচ্ছে? আহ আ এক্কেবারে ঠোঁটটা বিস্তার লাভ করছে, তাই না? মানে একেবারে প্রসারিতও ধরতে পারো। তো এখানে খুব বেশি না ধরে সেটাকে শুধু নিম্ন আর মধ্য ধরা হয়েছে, যে জিভের অবস্থান অনুযায়ী। ঠিক আছে? তো এই ছকটা তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো এই হর্ষই এ, অ্যা, এই এই তিনটে দেখো একই একই রকম এর প্রসারিত হচ্ছে, মানে ঠোঁটের আকারগুলো দেখো একই। হুম? এবং ওই যে মুখবিবরের আয়তন পর পর সাজানো, দেখো সংবৃত মানে একদম কম, সবচেয়ে কম, অর্ধ সংবৃত তুলনায় কম, অর্ধবিবৃত তুলনায় বেশি, তারপরে তো যে একেবারে বিবৃত, তাই না? যখন উচ্চারণ করছি কি হচ্ছে? যে মুখবিবরের আয়তন সব থেকে বেশি থাকছে, এটাকে বিবৃতও বলা হয়। হুম? সেই জন্য এটাকে দেখো পর পর সাজানো রয়েছে, তাই জন্য ছকটা খুবই গুরুত্বপূর্ণ। এদিকটাতে দেখো এই হর্ষ ও অ এর ক্ষেত্রেও তাই। এই এই ঠোঁটের আকারগুলো সবগুলো একই, দেখো কুঞ্চিত কুঞ্চিত কুঞ্চিত। হর্ষও ঠোঁটের আকার কুঁচকে থাকে, ও সেটাও কুঁচকে থাকে, সেটাও কুঞ্চিত। হুম? এবং মুখবিবরের যে আহ আয়তন, সেটাও পরপর সাজানো। সংবৃত সবচেয়ে কম, অর্ধ সংবৃত তুলনায় কম, অর্ধবিবৃত তুলনায় বেশি, আর বিবৃত। হুম? আর এই জিভের অবস্থান পশ্চাৎ পশ্চাৎ পশ্চাৎ, দেখেছো? এটাও জিভের অবস্থান সম্মুখ সম্মুখ সম্মুখ। তো এই রইল ছক। হুম? এই ছকটাই তোমরা মনে রেখো, এবং অবশ্যই এই স্বরধ্বনিগুলির পাশাপাশি এই পাশের যে লেখাগুলি এগুলোই অবশ্যই মনে রেখো। ঠিক আছে? তারপর চলো এবার আমরা শিখব উচ্চারণের স্থান অনুসারে স্বরধ্বনিগুলিকে কতগুলি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? তো উচ্চারণের স্থান অনুসারে স্বরধ্বনিকে ৬টি ভাগে ভাগ করা যায়। কি কি? দেখো এখানে ছক করে সবটা দেওয়া রয়েছে। ১ হলো কণ্ঠস্বর, ২ তালব্যস্বর, ৩ মূর্ধন্যস্বর, ৪ ওষ্ঠস্বর, ৫ কণ্ঠ তালব্যস্বর, আর ৬ কণ্ঠস্থস্বর। ঠিক আছে? এই ৬টি হলো উচ্চারণের স্থান অনুসারে ভাগ করা হয়েছে। ঠিক আছে? এবার এইগুলো এখন আমরা দেখবো, চলো। তো প্রথমে আসছে কণ্ঠস্বর। অর্থাৎ কণ্ঠ স্বরধ্বনি। ঠিক আছে? সেটাকে সংক্ষেপে কণ্ঠস্বর বলা হচ্ছে। তো যাই হোক, কণ্ঠস্বর তাহলে কি? কাকে বলে? কোন স্বরধ্বনিগুলিকে কণ্ঠ স্বরধ্বনি বলা হয়? না, যে স্বরধ্বনিগুলির উচ্চারণের সময় জিভ পিছনের দিকে থাকে এবং নরম তালুর কাছাকাছি থাকে। তোমাদের যে ছবি দেখিয়ে করানো হয়েছিল বা বোঝানো হয়েছিল আগের দিন, যে জিভের পেছনের দিকে যে নরম তালু থাকে, সেটা দেখিয়েছিলাম, আশা করছি মনে আছে। তো সেই যে ভিতরের যে নরম তালু, তার কাছাকাছি জীব অবস্থান করবে কিন্তু। ঠিক আছে? সেটাই বলা হবে কণ্ঠস্বর। এবং যেহেতু গলার এই জায়গাটাকে তো আমরা কণ্ঠ হিসাবে ধরি,
তাই জিভটা যেহেতু সেই পেছনের দিকে থাকছে, কণ্ঠের দিকে থাকছে, সেজন্য সেটা কণ্ঠস্বর বলা হবে। তাহলে কি হচ্ছে? কণ্ঠ স্বরধ্বনির মূল কথা যে এই স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় জিভ পেছনের দিকে সেই নরম তালুর কাছে থাকে, তাকে কণ্ঠ স্বরধ্বনি বলা হয়। কি কি? যেমন দেখো অ, অ, অ যখন উচ্চারণ করছি, জিভটা দেখো পেছনের দিকে যাচ্ছে, পশ্চাতে থাকছে এবং সেই নরম যে তালু সেখানে গিয়ে হালকা ঠেকছে, তাই না? বা তার কাছাকাছি থাকছে। আ, নরম তালুর কাছে থাকছে। হ্যাঁ, তো সেই জন্য এই অ আর আ, এই দুটি স্বরধ্বনিকে কণ্ঠ স্বরধ্বনি বলা হয়। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, তারপর 2 নম্বর দেখো, তালব্য স্বর। তালব্য, এই যে প্রত্যেকটা যে নামকরণ করা হয়েছে স্বরধ্বনিগুলির, এই নামকরণের মধ্যেই কিন্তু তার আহ, তাৎপর্য লুকিয়ে আছে। মানে তোমরা বুঝতেই পারবে যে এই স্বরধ্বনিগুলো কোন স্বরধ্বনি, এগুলো কাদের বলে। দেখো, যেমন কণ্ঠস্বর বা কণ্ঠ স্বরধ্বনি, কণ্ঠ যুক্ত থাকছে, অর্থাৎ ওই যে গলার কাছে নরম করে তালু, তার সঙ্গে জিভ ঠেকছে। তালব্য স্বর, তালব্য স্বর শুনে, নামটা শুনে কি মনে হচ্ছে? তালু, তাই তো? একদমই সেরকম, যে এই স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় জিভ সামনের দিকে থাকবে এবং তালুর কাছাকাছি থাকবে, সেগুলোই তালব্য স্বর। যেমন দেখো, হস্যই, হস্যই যখন আমরা উচ্চারণ করছি, জিভের অবস্থান কিরকম থাকছে? হস্যই, জিভের অগ্রভাগ সামনের দিকে এগিয়ে আসছে, তাই না? আর হস্যই, আর জিভের যে দুই সাইড, সে দুটো কোথায় গিয়ে ঠেকছে? না, তালুর কাছাকাছি, তাই না? উপরে গিয়ে ঠেকছে, তালুর কাছাকাছি থাকছে, তাই জন্য এটাকে তালব্য স্বর বলা হবে। আরো যেমন দেখো, দীর্ঘই, দীর্ঘই যখন আমরা উচ্চারণ করছি, তখনও দেখো জিভটা তালুর কাছাকাছি থাকছে, সেজন্যই এই হস্যই, দীর্ঘই, এগুলোকে তালব্য স্বর বলা হবে। ঠিক আছে, তাহলে তালব্য স্বর কাকে বলা হবে, বা তালব্য স্বরধ্বনি কাকে বলা হবে? না, যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় জিভ সামনের দিকে থাকবে এবং তালুর কাছাকাছি থাকে, তাদের তালব্য স্বরধ্বনি বলে। ঠিক আছে, যদি বলা হয় তালব্য স্বরধ্বনির উদাহরণ দাও, বা তালব্য স্বরধ্বনি কোনগুলি, কি বলবে? হস্যই, দীর্ঘই। ঠিক আছে, তারপর 3 নম্বর, সেটা হলো মূর্ধন্য স্বর। মূর্ধন্য স্বর কি? দেখো, এই নামটার মধ্যেও কিন্তু অর্থ লুকিয়ে আছে। মূর্ধন্য অর্থাৎ মূর্ধা, মূর্ধা যুক্ত থাকছে এর মধ্যে। হুম, তাহলে তোমরা সহজেই এই নাম দেখেই তোমরা সহজেই বুঝতে পারবে যেগুলো কোন স্বরধ্বনির কথা বলা হচ্ছে। হ্যাঁ, এই স্বরধ্বনিগুলো মুখবিবরের মধ্যে কোথায় অবস্থান করছে, সেটা তোমরা নাম দেখেই বুঝতে পারবে। তো দেখো, যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় বা যে স্বরধ্বনিগুলির উচ্চারণ স্থান হবে মূর্ধা, তাকেই মূর্ধন্যস্বর বলা হবে। রি, রি যখন আমরা উচ্চারণ করছি, দেখো জিভের অগ্রভাগটা মূর্ধায় গিয়ে ঠেকছে, তাই না? দন্তমূল, দন্তমূলের পরে যে মূর্ধা, সে মূর্ধায় গিয়ে ঠেকছে, অর্থাৎ তাহলে রি কি হবে? মূর্ধন্য স্বর বা মূর্ধন্য স্বরধ্বনি। তারপর আসছে 4 নম্বর, ওষ্ঠস্বর। ওষ্ঠ, এই নামের মধ্যেও অর্থ আছে। ওষ্ঠ মানে কি? ঠোঁট, অর্থাৎ এই স্বরধ্বনির মধ্যে আহ ওষ্ঠটা প্রধান। হুম, তো ওষ্ঠ স্বরধ্বনি কাকে বলবো? যে স্বরধ্বনিগুলির উচ্চারণ স্থান হবে ওষ্ঠ বা ঠোঁট, তাদের ওষ্ঠস্বর বলা হবে। হস্যৌ, কি হচ্ছে? আমরা যখন উচ্চারণ করছি, ঠোঁটটা দেখো কুঞ্চিত হয়ে আসছে, হস্যৌ, হস্যৌ, তাই না? ঠোঁটের উপরেই যেন প্রেসারটা পড়ছে, তো সেটা হয়ে যাবে কি? ওষ্ঠস্বর। দীর্ঘ, ঠোঁট কাজ করছে যেন, তো এই হস্য দীর্ঘ, এ দুটি হবে ওষ্ঠ স্বরধ্বনি। ঠিক আছে, তাহলে ওষ্ঠ স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনিগুলির উচ্চারণ স্থান ওষ্ঠ, তাদেরকে ওষ্ঠস্বর বলা হয়।
ঠিক আছে? আর ওষ্ঠস্বর কোনগুলি? হ্রস্ব আর দীর্ঘ। তারপর এবার আসছে 5 নম্বর ভাগ, কণ্ঠ তালব্য স্বর। কণ্ঠ তালব্য স্বর, নামটার মধ্যেই দেখো কি কি যুক্ত আছে? কণ্ঠ, তালব্য, অর্থাৎ কণ্ঠ আর তালু। তাহলে কি হচ্ছে? এই কণ্ঠ তালব্য স্বর কোনগুলি? না, এই যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময়, বা বলা যায় যে স্বরধ্বনিগুলির উচ্চারণ স্থান কণ্ঠ আর তালু, তাদেরকে কণ্ঠ তালব্য স্বর বলা হবে। যেমন দেখো এ, এ যখন উচ্চারণ করছি, এ, দেখো জিভটা গলার কাছে একটা গার্ড করছে এ, তাই না? এবং জিভের যে দুই সাইড সেগুলো তালুতে ঠেকছে হালকা। এ দেখো দুই সাইড উপরে ঠেকছে, তাই তো? তো সেজন্য এর সঙ্গে কণ্ঠ আর তালু যুক্ত রয়েছে, তাই এটা কণ্ঠ তালব্য স্বর হবে। ওই, ওই যখন উচ্চারণ করছি, এর এর ক্ষেত্রেও দেখো ওই জিভটা একদম গলার কাছাকাছি যাচ্ছে, মানে গলার কাছে যে উপরের নরম তালু আর নিচের জিভের যে মূল, যে জিভের গোড়া, সেটা অনেকটা কাছাকাছি আসছে। হ্যাঁ, এবং ওই জিভের যে দুই সাইড, সেই সাইড গুলো কি হচ্ছে? উপরের সঙ্গে হালকা ঠেকছে। তাই কি হচ্ছে এর সঙ্গে? অর্থাৎ এই স্বরধ্বনির উচ্চারণ স্থান কি কি হচ্ছে? না, এক হচ্ছে কণ্ঠ আর একটা হচ্ছে তালু। তাই ওই হবে কণ্ঠ তালব্য স্বর। এ, এও যখন উচ্চারণ করছি, দেখো এর উচ্চারণ স্থান কণ্ঠ আর তালুই হচ্ছে। এ, এটাও তাই, জিভটা আহ একটু গোল হচ্ছে এবং দেখো উপরে নরম তালু আর জিভের যে মূল, সেগুলো একটু কাছাকাছি আসছে, অল্প হালকা ফাঁক থাকছে। এবং এ, জিভের যে দুই সাইড, সেটাও তালুতে গিয়ে হালকা ঠেকছে, তালুর কাছাকাছি যাচ্ছে। তাই এটাও হবে কণ্ঠ তালব্য স্বর। ঠিক আছে? কণ্ঠ তালব্য স্বর কাকে বলে? যে স্বরধ্বনিগুলির উচ্চারণ স্থান কণ্ঠ ও তালু, তাদের কণ্ঠ তালব্য স্বর বলে। এবং কণ্ঠ তালব্য স্বর কোনগুলি? এ, ওই আর এ। ঠিক আছে? এবার 6 নম্বর ভাগ হচ্ছে কণ্ঠস্থ স্বর। কণ্ঠস্থ স্বর, দেখো এর মধ্যে দুটো যুক্ত আছে, কণ্ঠ যুক্ত ওষ্ঠ, কণ্ঠ ওষ্ঠ। দুটো একসাথে যুক্ত করেই এই নামকরণটি করা হয়েছে, কণ্ঠ ওষ্ঠ স্বর। ঠিক আছে? তাহলে এটাও একই রকম ভাবে কি হচ্ছে? না, এই স্বরধ্বনিগুলির উচ্চারণ স্থান কি কি হচ্ছে? একটা হচ্ছে কণ্ঠ, একটা হচ্ছে ওষ্ঠ। তাহলে কণ্ঠস্থ স্বরের সংজ্ঞা যদি বলতে বলা হয়, কি বলবে? না, যে স্বরধ্বনিগুলির উচ্চারণ স্থান কণ্ঠ ও ওষ্ঠ, তাদেরকে কণ্ঠস্থ স্বর বলা হয়। ঠিক আছে? তো এই কণ্ঠস্থ স্বর কি কি? ও আর ও। ও, ঠোঁটটা কি হচ্ছে? গোল হচ্ছে, কুঞ্চিত হচ্ছে, ও, তাই কণ্ঠস্থ বলা হচ্ছে। ও, ও, দেখো ডিরেক্ট কণ্ঠ থেকে আসছে, মানে ও, মাঝখানে কোনো বাধা পাচ্ছে কি? ও, ও, মাঝখানে কোনো বাধা পাচ্ছে না, ডিরেক্ট কণ্ঠ থেকে আসছে। এবং ঠোঁট কাজ করছে, তাহলে কণ্ঠ আর ঠোঁট এর উচ্চারণ স্থান। তাই ও, ও, এই দুটি স্বরধ্বনিকে কণ্ঠস্থ স্বর বলা হবে। ঠিক আছে? এবার আসছে উচ্চারণের কালের উপর ভিত্তি করে স্বরধ্বনি শ্রেণী বিভাগ। যে এতক্ষণ আমরা যেই তিনটে শিখলাম, যে ঠোঁটের আকার পরিবর্তনের উপর নির্ভর করে স্বরধ্বনিগুলির ভাগ, তারপর জিভের অবস্থান অনুযায়ী, হ্যাঁ, এবং মুখবিবরের আয়তন অনুযায়ী যে ধ্বনি পরিবর্তন হয়, সেই অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ। এবার তার যে 4 নম্বর ভাগটি ছিল উচ্চারণের কালের উপর ভিত্তি করে স্বরধ্বনির ভাগ, সেটা এখন আমরা জানব। তো উচ্চারণের কালের উপর ভিত্তি করে স্বরধ্বনিকে 3টি ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হলো হ্রস্বস্বর, একটা হলো দীর্ঘস্বর, আর একটা হলো প্লুতস্বর।
ঠিক আছে? তো তোমরা যখন লিখবে এটা কিন্তু পয়লয় হ্রস্ব, ঠিক আছে? টাইপিং এ এটা আসেনি, তাই জন্য এরকমটা হয়ে গেছে। তোমরা কিন্তু পয়লয় হ্রস্ব ত দেবে, ঠিক আছে? তো এই তিনটে স্বরধ্বনি কি, কিভাবে পরিবর্তন হচ্ছে, কোনগুলো এই স্বরধ্বনিগুলির মধ্যে পড়ছে, চলো সেটা জেনে নিই। প্রথমে দেখি হ্রস্বস্বর। হ্রস্বস্বর কি, কোনগুলোকে হ্রস্বস্বর বলা হয়? অ, হস্যই আর হস্যৌ, এই তিনটি স্বরধ্বনিকে বাংলা ব্যাকরণে হ্রস্বস্বর হিসাবে ধরা হয়, ঠিক আছে? তো এগুলোকে হ্রস্বস্বর হিসাবে কেন ধরা হয়? কিছু না কিছু কারণ আছে নিশ্চয়ই, তাই না? কারণ এই অ, হস্যই, হস্যৌ এই তিনটি স্বরধ্বনি উচ্চারণের সময়, উচ্চারণ করতে একদম কম সময় লাগে। অ, হস্যই, হস্যৌ একদম কম সময় লাগে, সেই জন্য এগুলোকে হ্রস্বস্বর বলা হয়ে থাকে। এছাড়াও এই স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ু কম ব্যবহৃত হয়। শ্বাসবায়ুতেই তো ধ্বনি উৎপন্ন হয়, যেটা আমরা ত্যাগ করি সেটা দিয়েই তো ধ্বনি সৃষ্টি হয়। তো সেই শ্বাসবায়ু, এই অ, হস্যই, হস্যৌ তিনটি স্বরধ্বনি আহ উচ্চারণ করতে শ্বাসবায়ুটা সব থেকে কম ব্যবহৃত হয়। হুম, এখানে এই অ, হস্যই, হস্যৌ এর মধ্যে এই হস্যই আর হস্যৌ এই দুটি স্বরধ্বনির দীর্ঘরূপ দেখা যায়। যেমন হস্যই এর দীর্ঘরূপ আছে দীর্ঘই, হস্যৌ এর দীর্ঘরূপ আছে দীর্ঘৌ, তাই না? দীর্ঘই, দীর্ঘ, এই দুটি তোমরা দেখে থাকবে লেখার ক্ষেত্রে, গল্প, কবিতা বা পড়ার যে কোনো ক্ষেত্রে তোমরা দেখতে পাও দীর্ঘই, দীর্ঘৌ এর ব্যবহার, তাই না? তো সেগুলো এই হস্যই আর হস্যৌ এর দীর্ঘরূপ আসলে। হুম, তো এই যেহেতু এই যে দীর্ঘই বা দীর্ঘৌ যে আহ ধ্বনি তৈরি হচ্ছে বা একটা স্বরধ্বনি হিসাবে এদেরকে ধরা হচ্ছে, এটা কিন্তু যখন আমরা উচ্চারণ করছি, উচ্চারণের সময় সেটা কিন্তু সেই হ্রস্ব হিসাবেই ব্যবহৃত হয়, তাই না? ইট হয়ে যাচ্ছে হ্রস্ব হিসাবে ঈদ, একই রকম ই আসছে, তার কোনো আলাদা কিন্তু কিছু নেই, আলাদা উচ্চারণ কিছু নেই। হুম, একই রকমই দেখায়, কিন্তু তবু এগুলো কখন ব্যবহৃত হয়, যে এই দীর্ঘই বা দীর্ঘ কোনো আহ কথার ভাবে, হ্যাঁ, আমরা যে কথা বলছি সে কথার মধ্যে কোনো ভাবে অথবা কোনো নাটকীয়তা ভাবে বা ঝোঁকের মধ্যে সেইভাবে এই দীর্ঘই, দীর্ঘ এই স্বরধ্বনিগুলোকে বর্ণরূপে লেখার সময় ব্যবহার করা হয়ে থাকে। হুম, আচ্ছা, তাহলে হ্রস্বস্বর কোনগুলি? অ, হস্যই আর হস্যৌ, মনে থাকবে? তারপর 2 নম্বর হলো দীর্ঘস্বর। দীর্ঘ, হ্যাঁ, এটা যেমন হ্রস্বস্বর কম, দীর্ঘ মানে বুঝতে পারছো দীর্ঘ হবে। তো যাই হোক, এই দীর্ঘস্বর গুলো কি কি? আ, দীর্ঘই, দীর্ঘ, এ, ও, ও। হুম, এই ছয়টিকে দীর্ঘস্বর বলা হয়। তাহলে বর্ণমালায় বা ধ্বনির মধ্যে এই ছয়টি অর্থাৎ আ, দীর্ঘই, দীর্ঘ, এ, ও, ও এই ছটা হলো দীর্ঘস্বর। হুম, দেখো এগুলো যখন আমরা উচ্চারণ করছি তখন এই এই আগে যেটা আমরা হ্রস্বস্বর জেনেছি যে অ, হস্যই, হস্যৌ এগুলো উচ্চারণ করতে যেমন কম সময় লাগছে, এগুলো দেখো দীর্ঘ সময় লাগবে বা অপেক্ষাকৃত বেশি সময় লাগবে। আ, আ, অ, আ, কি হচ্ছে? একটু বেশি সময় লাগছে। দীর্ঘই, দীর্ঘ, এ, ও, ও এগুলো কি হচ্ছে উচ্চারণের সময় একটু সময়টা একটু বেশি লাগছে। হুম, সেই জন্য এগুলোকে দীর্ঘস্বর বলা হয়ে থাকে। এছাড়া এই দীর্ঘস্বর হিসেবে যেগুলোকে ধরা হয়েছে, এগুলো যখন আমরা উচ্চারণ করি সেক্ষেত্রে শ্বাসবায়ু বেশি ব্যবহৃত হয়। হুম, অ, হস্যই, হস্যৌ এই এই যে হ্রস্বস্বর এগুলো উচ্চারণ করতে যেমন শ্বাসবায়ু কম ব্যবহৃত হয়, সেগুলো সেই জন্য তাদেরকে হ্রস্বস্বর বলা হয়। আর এই আ, দীর্ঘই, দীর্ঘ, এ, ও, ও
এই দীর্ঘস্বর এদেরকে এজন্যই বলা হয় কারণ এগুলো যখন আমরা উচ্চারণ করি সময়ও বেশি লাগে এবং শ্বাসবায়ুও বেশি ব্যবহৃত হয়, তাই এদেরকে দীর্ঘস্বর বলা হয়ে থাকে। ঠিক আছে, এবার আসছে 3 নম্বর ভাগ, প্লুতস্বর। এখানেও দেখো টাইপিং এ এরকমই এসছে, তোমরা কিন্তু ভুল করবে না, বারবার বলছি, পয়লয় হ্রস্ব উ ত দেবে, ঠিক আছে? যাই হোক, তো প্লুতস্বর কাকে বলা হয়? না, একই স্বরধ্বনিকে অনেকক্ষণ ধরে টানলে যে ধ্বনি উৎপন্ন হয় তাকে প্লুতস্বর বলা হয়। কি বলা হচ্ছে? একটা স্বরধ্বনিকে অনেকক্ষণ ধরে টানলে। কখন আমরা কোনো স্বরধ্বনিকে শেষে অনেকক্ষণ ধরে টানি? যে কাউকে ডাকতে, হ্যাঁ, বা কোনো গানের সময় বা কান্নার সময়, তখন আমরা শেষে অনেকক্ষণ ধরে টান দিই না, টান দিয়ে বলি। হুম, কান্নার সময় ধরো কেউ কাঁদছে, আহ, কিছু বলে কি স্টপ হয়ে যায় না, সেটাকে কন্টিনিউ করতেই থাকে এবং টানতেই থাকে, সেই মানে ধ্বনিটা চলতেই থাকে, তাই না? এবং গানের সময়ও শেষে আহ যে অবশিষ্ট যেটা থাকে সেটা টানা হয়। হুম, তো যেমন দেখো, এবং কাউকে ডাকার সময় কাছাকাছি থাকলে আলাদা ব্যাপার, কেউ ধরো দূরে রয়েছে, তাকে ডাকা হচ্ছে, আমরা কি একবারে যে রাম বলে চুপ করে যাই? না, তাকে জোরে ডাকতে হয়। বা প্লুটো, প্লুটো, আমরা থেমে যাই না, ধরো দূরে আছি, কি বলি, প্লুটো, টান দিয়েই থাকি আমরা, তাই না, যতটা সম্ভব হয়। তো এই যে প্লুটো বলে যে শেষে যে টানলাম, হুম, এবং এই শেষের যে টানার মাধ্যমে যে ধ্বনিটা উৎপন্ন হচ্ছে সেটাই প্লুতস্বর। হুম, এবং এগুলো দেখবে, এই এই ধ্বনিগুলি এখানে স্বরধ্বনির ক্ষেত্রে এর নামটা ধরা হয়েছে এই কারণেই যে এটা যখন আমরা লিখি বা বলি সেক্ষেত্রে আলাদা করে কোনো ধ্বনি উৎপন্ন হয় না ঠিকই, তবে এটা যখন লেখার ক্ষেত্রে কি হয় না, এই শেষের যে স্বরধ্বনিগুলো থাকছে এবং লেখার সময় সেই স্বরবর্ণ হয়ে যায় সেটা, তো সেই স্বরবর্ণগুলোকে শেষে পরপর অনেকগুলো দিয়ে সেই টানটা বোঝানো হয়। হুম, যেমন দেখো এখানে প্লুটো লিখেছি, যে প্লুটো, এই যে ডাক দিলাম শেষে যে টানলাম অনেকক্ষণ ধরে, কি হচ্ছে শেষে? ও, ওটা কি? স্বরধ্বনি, এবং সেটা লেখার সময় সেটা কি হয়ে যায়? স্বরবর্ণ। এবং দেখো শেষে সেই স্বরবর্ণগুলো পরপর হাইফেন দিয়ে লিখে এটাই বোঝানো হলো যে এটাকে, এই ধ্বনিটা টানা হয়েছে। হুম, এই নামটা ধরে অনেকক্ষণ ডাকা হয়েছে এবং এটা টান আছে একটা, হুম, টেনে বলা হয়েছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রেই ব্যবহার হয়। এবং কখনো আমরা গানের ক্ষেত্রেও দেখে থাকি যে লা 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 লা, আ, শেষে দেখো একটা একটা ধ্বনি উৎপন্ন হচ্ছে, হ্যাঁ, একটা টান থাকছে, বা যে কোনো গানের শেষে যদি এরকম টান থাকে দেখবে সেটা স্বরধ্বনিই থাকছে। হ্যাঁ, মানে বাংলার বলো যাই বলো, তো সেক্ষেত্রেও বা কি হচ্ছে এখানে, আলাদা করে যে ধ্বনিটা উৎপন্ন হচ্ছে তার কোনো চিহ্ন থাকছে না। হুম, ধ্বনি হিসাবে এই যে যে হস্যই, ও, এই যেমন এক একটা চিহ্ন আছে, যেটা লেখার সময় সেটা বর্ণ হয়ে যায়, যেটা চিহ্ন আকারে আমরা চিনতে পারি, যেগুলো এক একটা বর্ণ। হুম, এগুলোর এক একটা উচ্চারণের টান আছে, আমরা জানতে পারি। কিন্তু এই যে প্লুতস্বর, হুম, প্লুতস্বরের ফলে যে আমরা যে যে শেষে যে টানটা দিচ্ছি, যে ধ্বনিটা উৎপন্ন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আলাদা কোনো চিহ্ন থাকছে না। হুম, সেই ধ্বনিটার আলাদা কোনো চিহ্ন থাকছে না, কিন্তু লেখার সময় সেই যে টানওয়ালা যে ধ্বনিটা, এটা বোঝানোর জন্য আমরা কি করে থাকি, শেষের যে স্বরধ্বনিটা থাকে লেখার সময় সেই স্বরধ্বনিটা স্বরবর্ণে রূপান্তর করে কি হয়, সেই স্বরবর্ণগুলোকে পরপর লিখে দেওয়া হয়। দেখো এখানে যেমন সেই লা 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 দিয়ে যে টানটা হলো, এই করে, সেখানে দেখো হাইফেন আ, অর্থাৎ এই যে স্বরবর্ণগুলো পরপর বসিয়ে এটাই বোঝানো হলো যে এটা একটা টান দিয়ে একটা ধ্বনি উৎপন্ন হয়েছে। হুম, বুঝতে পেরেছো? তো
এজন্যই বলা হয় যে স্বরধ্বনিগুলোকে উচ্চারণের সময় অনেকক্ষণ ধরে টানলে একটা যে ধ্বনি উৎপন্ন হয় সেটাকেই বলা হয় প্লুতস্বর। ঠিক আছে? আচ্ছা, স্বরধ্বনির যে দুটি ভাগ আমরা প্রথমে পড়েছিলাম, যে মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, দুটো ভাগ যেমন পড়েছিলাম, সেই রকমই একটা ভাগ আমরা পড়বো, সেটা হলো অনুনাসিক স্বরধ্বনি বা সানুনাসিক স্বরধ্বনি। হুম, এই অনুনাসিক বা সানুনাসিক স্বরধ্বনি কি? না, যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় নাকি স্বর হয়, ঠিক আছে, অর্থাৎ নাক দিয়ে বাতাস বেরোলেই যে একটা ধ্বনি হয়, একটা আওয়াজ হয়, সেই ধ্বনিকেই নাসিক্য ধ্বনি বলা হয়। হুম, এবং উচ্চারণের সময় যদি সেটা নাসিক্য ধ্বনি হয়, সেটাকেই অনুনাসিক স্বর বলা হয়। ঠিক আছে? আহ আহ, উদাহরণ দিয়ে বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আহ, যেমন দেখো, বাঁশি, বাঁশি কি হচ্ছে, একটা নাকি নাকি স্বর আসছে, তাই না? তো সেজন্যই এগুলোকে কি বলা হচ্ছে, নাসিক্য স্বরধ্বনি বা অনুনাসিক স্বরধ্বনি। ঠিক আছে? মোদ্দা কথা হলো যে নাক থেকে নির্গত হবে এই এই নাসিক্য স্বরধ্বনির বাতাস। হুম, এবং এর আরো একটা জিনিস মনে রাখার মতো, যে এই অনুনাসিক স্বরধ্বনিগুলি যখন আমাদের শব্দে ব্যবহৃত হয় বা যখন আমরা উচ্চারণ করি, তখন কি হয় না, এটা চন্দ্রবিন্দু এই শব্দের সঙ্গে যুক্ত হয়। ঠিক আছে? অর্থাৎ বলা যায় এটা লিখিত হলে বেশি আরো বুঝতে পারবে তোমরা। যেমন এই দেখো, এখানে দেওয়া আছে বাঁশি, এখানে দেখো একটা এই চন্দ্রবিন্দু যুক্ত রয়েছে। তাহলে কি হলো, অনুনাসিক স্বরধ্বনি যখন আমরা বলি, কথা বলি, তখন সেটা নাকের মাধ্যমে বা নাকের মধ্যে থেকে বাতাস হিসাবে নির্গত হয়। হুম, এবং লিখিত রূপে কি হয় না, শব্দের সঙ্গে যুক্ত হয় চন্দ্রবিন্দু আকারে, এবং সেই চন্দ্রবিন্দু বর্ণের উপরে বসে। ঠিক আছে? তো চন্দ্রবিন্দু যুক্ত থাকলেই সেটা নাসিক্য ধ্বনি হবে। হুম, নাকি নাকি আওয়াজ, নাকি স্বর, নাসিক্য স্বর। তো বলা যায় এই এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বাঁশি, এই যে একটা শব্দ, এগুলো এর আসল শব্দ নয়। হ্যাঁ, এগুলো কোনো না কোনো ওই নাসিক্য ধ্বনি যুক্ত কোনো শব্দ থেকে রূপান্তর হয়ে এই শব্দে পরিবর্তন হয়েছে। কিরকম না, দেখো, বংশী, বংশী মাঝখানে একটা অনুস্বর, বা যেটাকে উয়াও ধরা হয় নাসিক্য ধ্বনি হিসাবে, উয়া, ম, দন্তান্ন, এগুলোকে নাসিক্য ধ্বনি হিসাবে ধরা হয়। ঠিক আছে? তোমরা যখন ব্যঞ্জন ধ্বনি পড়বে, তখন ওগুলো আরো ডিটেলে জানতে পারবে। ঠিক আছে? তো দেখো, সেই নাসিক্য ধ্বনি যুক্ত হয়ে যে শব্দ থাকে, যেমন দেখো বংশী, সেটা থেকে রূপান্তর হয়েই হয়েছে বাঁশি। হুম, এখানে দেখো চন্দ্রবিন্দু যুক্ত হয়েছে এবং দেখো বর্ণের উপরে বসছে। এটা কি হচ্ছে, নাসিক্য ধ্বনি। এটাকেই বলা হবে অনুনাসিক স্বর। হুম, আবারও যেমন চন্দ্র, চন্দ্র থেকে এসছে চাঁদ, এখানে দেখো নাসিক্য ধ্বনি হিসাবে দন্তান্ন যুক্ত ছিল এবং এটা আসল শব্দ, সেখান থেকে রূপান্তর হয়ে এসছে চাঁদ, এবং এখানে কি হচ্ছে, নাসিক্য ধ্বনি হিসাবে কি চিহ্ন রয়েছে না, চন্দ্রবিন্দু হয়েছে, বর্ণের ওপর চন্দ্রবিন্দু যুক্ত হয়েছে, ফলে এটাকে অনুনাসিক স্বর বলতে পারি আমরা। হুম, এই এই যে রূপান্তরিত হয়ে যে শব্দ তৈরি হয়েছে, এছাড়াও কিছু বিদেশি শব্দ থেকেও রূপান্তর করা হয়, যেমন আতেত বা আতাল, সেক্ষেত্রেও চন্দ্রবিন্দু যুক্ত থাকে। এবং সেগুলো নাক থেকে বাতাস নির্গত হয় উচ্চারণ কালে। হ্যাঁ, এবং সবসময় তোমরা এটাই মনে রাখবে যে নাক থেকে বাতাস নির্গত হওয়ার সময় যে ধ্বনি উচ্চারণ হয় বা যে স্বরধ্বনি উচ্চারণ হয়, সেটাই হবে অনুনাসিক স্বর বা সানুনাসিক স্বর। হুম, এছাড়াও বাংলা ভাষার কিছু কথ্য শব্দ রয়েছে, যেমন পুঁথি, পাঁজি। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আহ,
এই চন্দ্রবিন্দু যুক্ত থাকে এবং এগুলো অনুনাসিক স্বর হিসাবে এগুলো প্রচলিত রয়েছে। এবং সেগুলো ওই রূপান্তর করা নয়, এগুলো অরিজিনালি। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা মানে স্বরধ্বনির ক্ষেত্রেই কি হয়, অকার এবং আকার এগুলোর উচ্চারণের কিছু আলাদা রকম বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। কিরকম, অ যে স্বরধ্বনিটা সেটা কি হয়, এটা উচ্চারণের সময় এটা যে স্বাভাবিক উচ্চারণ অ, উচ্চারণ তো হওয়ার কথা, তাই না? কিন্তু উচ্চারণের সময় সেটা বিকৃতভাবে উচ্চারণ হয়, অর্থাৎ বিকৃতভাবে হয় ও। হ্যাঁ, অর্থাৎ কখনো কখনো স্বরধ্বনি উচ্চারণের সময় সেটা বিকৃত হয়ে ও উচ্চারণ হয়। কিরকম, আহ, আহ, যেমন দেখো স্বাভাবিক উচ্চারণ কি থাকে, যে এখানে দেখো যেমন উদাহরণ দেওয়া হয়েছে অবাক, এক্ষেত্রে কিন্তু স্বাভাবিক উচ্চারণটাই করা হচ্ছে, অবাক উচ্চারণ হচ্ছে, অতল কি হচ্ছে, উচ্চারণ করা হচ্ছে, তাই তো? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা বিকৃত হয়ে ও হয়ে যায়, যেরকম অতীত, তয় দীর্ঘই ত, দেখো রয়েছে কিন্তু এটা কি হচ্ছে, বিকৃত হয়ে ও উচ্চারণ হচ্ছে, তাই না? সত্য, সত্য এখানে শুধু দন্তেশ্ব আছে, সত্য হওয়ার কথা, কিন্তু এখানে আমরা কিভাবে উচ্চারণ করি, সত্য বলি কি, বলি না, কি বলি, সত্য। এখানে অটা ও হিসাবে ব্যবহার হচ্ছে, তাই না? আচ্ছা, এই হলো পুরো স্বরধ্বনির ভাগ, ঠিক আছে, যা ছিল যেগুলো আগের ক্লাস এবং এই ক্লাস মিলে পুরো স্বরধ্বনিটাই আমরা শিখলাম। তো এই স্বরধ্বনির শ্রেণীবিভাগের যে ক্লাস করানো হলো, তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, কোনো অসুবিধে নেই। এবং যদিও বা কোথাও অসুবিধে থেকে থাকে আমাকে অবশ্যই জানিও, আমি আবার তোমাদেরকে বলবো, কেমন? তো এখানেই আমি আমার ক্লাস শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে এই ধ্বনি পরিবর্তন অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।